শিক্ষা সপ্তাহ চলছে গোটা রাজ্যে বর্ণময় আয়োজন এবং অবশ্যই ব্যতিক্রমী আয়োজন। তার মাঝে আগরতলায় ঘটে গেল একটি ভয়াবহ ঘটনা। মাত্র কয়েক মাস আগে এই স্কুলটিতে এমন পড়ুয়াদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল। তা নিয়ে বলা যেতে পারে চারদিকে হইচই শুরু হয়। ঠিক তার পাশের প্রতিবেশী স্কুলেও এ ধরনের হামলা হুজ্জতির ঘটনা ঘটেছিল। অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক আজ আবারও এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের পাঠিয়ে সন্তানের ভবিষ্যৎ কথা, তাদের জীবনের কথা ভাবেন অভিভাবকরা। সেদিক থেকে আজকের ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকে দেখেছেন, রাজধানীর বুকের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ছুটে আসতে হলো এবং অবশ্যই উমাকান্তা একাডেমির এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অভিযোগ কিংবা এলাকাবাসীর প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলের পড়ুয়ারা আক্রান্তরা যখন হাসপাতালে এসেছে, আইজিএমে এসেছেন, তখন দুর্বৃত্তরা বা যারা আক্রমণকারী তারা আবার সেখানে মিলিত হয়েছে। আক্রমণকারীদের সঙ্গে স্কুলের পড়ুয়ারাও আছে, স্কুলের পড়ুয়াদের সঙ্গে বহিরাগত কেউ আছেন বলে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা দাবি করেছেন। এবং একটা মহল বিষয়গুলো নিয়ে অন্য সুরে কথা বলেছেন। স্কুলের উমাকান্তা একাডেমির ঐতিহ্য রয়েছে, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলের মাঝে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। আজকের দিনে অনেকেই সেই বিষয়গুলো উত্থাপন করেছেন। তাতে বোধহয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও একটা অংশের অভিযোগ আছে এবং স্কুল কর্তৃপক্ষ বোধহয় কয়েকটি ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। হয়তো সেই দায়িত্ব পালন না করার বিষয়টিও তারা স্বীকার করেছেন, তাদের মতন করে তারা বলেছেন। আমরা শুরুতেই কয়েকটি মুহূর্তের ঝলক দেখি এবং তার পাশাপাশি সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। আপনাদের প্রত্যেকের কাছেই শুরুতে অনুরোধ, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য এই ঘটনাটি নিঃসন্দেহে আতঙ্কের, অভিভাবকদের কাছেও আতঙ্কের ও উদ্বেগের। এবং বিশাল পুলিশ বাহিনী যখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, শহরের অন্যতম উমাকান্তা একাডেমি যে স্কুলটি একদা বাংলা মিডিয়াম হিসাবে পরিচিত ছিল, যেহেতু আর একটি স্কুল রয়েছে পাশাপাশি, সেই কারণে অর্থাৎ পুরনো উমাকান্তা একাডেমিতে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ছাত্র আহত হয়। ঠিক স্কুল চলাকালীন সময় এই ঘটনা ঘটেছে। অভিযোগ কিংবা প্রত্যক্ষদর্শীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে স্কুলের কয়েকজন ছাত্রকে রক্তাক্ত করেছে এবং একটা অংশ নাকি বহিরাগত অন্য জায়গা থেকে এসেছে। প্রত্যক্ষদর্শীদের মতন কারোর দাবি। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ সেখানে বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয়েছে। তারপর যে ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে বিষয়গুলো উত্থাপন করেছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনাকে অভিভাবকরা তো বটে এবং সাধারণ মানুষও সেখানে নিঃসন্দেহে চান যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন কঠোরভাবে বিষয়গুলো দেখুক এবং অভিভাবকরা তার সন্তানদের স্কুলে পাঠান, স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অভিভাবকের মতন, পিতা মাতার মতন আগলে রাখেন। শিক্ষকরা যাতে মেরুদণ্ড মানুষ করার কারিগর, কিন্তু তাদের উপর যে অর্পিত দায়িত্ব থাকে তারা সকলে যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেটা বোধহয় অনেক ক্ষেত্রে প্রশ্নবোধক, অনেক ক্ষেত্রে হয়তো কেউ স্বীকার করেন না। আমরা এতটুকু বলি, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটি ঘটনা, আজ যখন আমরা এ দিনভর আপনাদের প্রত্যেকের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব আয়োজন হয়েছিল আজ সে আয়োজনকে আমরা বলা যেতে পারে আরও বেশি করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তার মাঝে এই ধরনের ঘটনাগুলো, আজকের ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকরা দায়িত্ব পালন করেন। হয়তো তাদের মধ্যে কেউ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, কেউ আবার বিষয়গুলোকে উত্থাপন করেছেন যে না, এই সময়ের মধ্যে এসব ঘটনাগুলো না ঘটাই ভালো। আমরা এতটুকু বলি যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এভাবে অস্ত্র নিয়ে আসা, রক্তাক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ চাইছেন বা আছেন যে ঘটনাকে একটু চাপা দেওয়ার চেষ্টা করেন, একটু ঘুরিয়ে বলার চেষ্টা করেন, সেটা কখনোই কাম্য নয়। প্রত্যেকেই যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মতন করে কথাগুলো বলেন, তারা তাদের মতন করে বিষয়গুলো বলেন, সেটা একদিকের বিষয়। এবং স্কুলের শিক্ষকরা আছেন,
উমাকান্ত একাডেমির অবশ্যই শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, দায়িত্বপ্রাপ্তরা যারা আছেন, তারাও বিষয়গুলো দেখবেন। বিষয়গুলো দেখার দায়িত্ব অবশ্যই আপনাদের প্রত্যেকের, এবং সেটা এই শহরের যারা অভিভাবক, যাদের সন্তানরা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, শুধু তারাই নয়, প্রত্যেকে আশা করেন। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের যারা প্রাক্তনী আছেন তারাও উদ্বেগ প্রকাশ করবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। যদি এ ধরনের ঘটনা একদল পড়ুয়া করে থাকে, তাহলে তাদেরকে কাউন্সেলিং করা খুব দরকার। বিশেষভাবে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আলাদাভাবে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা দরকার। তাদের নিয়ে একটা টিম তৈরি করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা সময় নানা ঘটনা ঘটে, সব ঘটনা নিয়ে সংবাদ হয় না, সব ঘটনাকে সংবাদে আমরা তুলে ধরার মতন বিশ্বাস করি না। আমরা এতটুকু বিশ্বাস করি একটি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই সেদিক থেকে গুরুত্বপূর্ণ। যখন সামগ্রিক শিক্ষার বিকাশকে ত্বরান্বিত করতে, বিকাশকে বিকশিত করার ক্ষেত্রে পড়ুয়াদের জন্য, তখন বোধহয় এই কথাগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীরা এবং স্কুল পরিকাঠামোর দিক থেকে স্কুলের প্রাঙ্গণ এবং অবশ্যই এসএমসি সহ সকলের একটা আলাদা দায়িত্ব আছে। নমস্কার, কি বলছেন? হ্যালো দাদা, আমি উদুপুর থেকে দেবব্রত বিশ্বাস বলছি। হ্যাঁ, বলুন। এই শিক্ষা দপ্তরে যে সাবজেক্টটা, এটা যে বা যারা পড়েছে, এটা খুবই নিন্দনীয়। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যারা এই কাজ করেছে ওদের বিরুদ্ধে যথাযথ পথে আইনের পদক্ষেপ নেওয়া হোক। সে যে হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র এমন কাজ করা খুবই বিপজ্জনক কাজ। শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে কাজ করা অন্যায়, ভীষণ অন্যায়। তার লেগে দাদা আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এবার যারা করেছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে ঢোকা করেছে, এটা খুব নিন্দনীয়। এবার সে যে কোনো দলের লোক হোক, সে যদি বিজেপি দলের লোক হয়ে থাকে বা কংগ্রেসের দলের ঐশীরা বিজেপি নাম দিয়ে থাকে, আপনারা ওই আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে যাতে তাদের সাজা হয়, এই ব্যবস্থাটুকু করুন। হ্যালো, আর কি? হ্যাঁ, বলুন, আপনার কথা আছে? হ্যাঁ দাদা, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল যে যারা করেছে তারা কারা, ওই মানুষটিকে তাদেরকে চিহ্নিত করে যাতে তারা কঠিন থেকে কঠিন সাজা পায়। শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে গুরুকুল, যেখানে মানুষের শিক্ষা দেওয়া হয়। ওই জায়গায় যারা এই কাজ করেছে ওই সমস্ত মানুষের কে বা কারা, তারা যাতে কঠিন থেকে কঠিন সাজা পায়, এই ব্যবস্থা দাদা আপনার কাছে আমার অনুরোধ। তাদের চিহ্নিত করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। আমরা জনতা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই নোংরামি কাজ করেছে, আমরা ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ, বলুন। ভয়ঙ্কর ঘটনা বলে না করতে। তো দেখুন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সাধারণ প্রশাসন, ওনারা যদি সঠিক দায়িত্ব পালন না করতে পারে, এমনটা হবে, আরো হবে, ভয়ঙ্কর হবে। কিন্তু কাম্য নয়। আমি 100 বার বলবো, কোন সময় কাম্য নয়। রাজ্যের মধ্যে কতগুলি দপ্তর আছে, গুরুত্বপূর্ণ দপ্তর, শিক্ষা, স্বাস্থ্য, তারপর পরিবহন। প্রত্যেক দিন শোনা যায় যে স্বাস্থ্য দপ্তরে মারা গেল, রেফার করার পরে মৃত্যু হয়। এবারে পরিবহন দপ্তরে দেখবেন
আপনি দেখবেন মন্ত্রী কে আমি জানি না, দেখবেন ওই আপনাদের আগরতলা যে আস্তাবল, আমি কয়েকবার ইন্টারভিউ দিয়েছিলাম, আস্তাবল এখানে একটা অফিস আছে, মানে আমার সুপার রাজ্যের এখানে একটা আছে, কিন্তু দেখবেন ওই পুলিশ সপ্তাহ পালন করা হয়, স্বাস্থ্য সপ্তাহ পালন করা হয়, কিন্তু ওনাদের দায়িত্ব কি, ওনারা যে আমাদের মতো জনগণের করের টাকা বেতন গুনে ওনারা কি করে, দেখবেন ওই হাসপাতালে যদি কিছু হয় মানে কয়েক মাস থেকে দেখবেন ওই মুখ্যমন্ত্রী মানিক শাহ উনি ছুটে দেবেন। প্রাক্তন তো ছিলেন বিপ্লব কুমার দেব, তার আগে ছিলেন মানিক শাহ, মানিক সরকার। কিন্তু পূর্বে কেন হয় না? আপনাদের পুলিশ বিভাগের মধ্যে শুনছি আইবি থাকে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, ওনারা কেন ফেলার হয়? সেদিন দেখলাম যে কোনো একটা জায়গায় দোলাই জেলায় একটা ঘটনা হলো, গোয়েন্দা বিভাগ কি করছে, বেতন বেতন তো আমাদের টাকায় হয়, এমএলএ মন্ত্রী যারা টাকা গুনে আমাদের করের টাকায় হয়, আমাদের কেউ দেয় ডাইরেক্ট, কেউ দেয় ইনডাইরেক্ট। যারা একটা মনে করুন একটা দেশ লাইক কাঠ কিনে, তারাও কিন্তু ইনডাইরেক্ট দেয়, আর যারা এমপ্লয়ি স্যালারি হোল্ডার তারাও কিন্তু ট্যাক্স দেয় ডাইরেক্ট। এগুলি যে ফালতু ভয়ঙ্কর ঘটনা বলতে এগুলো বলতে ইতিমধ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মানে সে আগের পরিবর্তন দ্রুত না করা হলে আবার ওই বিপ্লব দেবের মতন হয়ে যাবে। আরো কিন্তু অনেক আছে, নাম বলবো না আপনাদের এই মাধ্যমে। মানিক শাহকে সব দপ্তর নিয়ে বসে আছে, যতগুলো দপ্তর আছে মানে রসগোল্লার মতন, স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত, সব দপ্তর নিয়ে বসে আছে। আর উনি তো বয়স হয়েছেন, তাদের ডাক্তার প্রফেসর বলে। তো আমরা তো এরকম বলবো না। উনি যদি ওনাকে যদি আরএসএস বা দিল্লি থেকে মানে পদত্যাগ করতে বাধ্য না করা হয়, ওই বিপ্লবের মতন হবে রাজ্যের মধ্যে, দেখবেন ওই। আমরা আজ একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর বুকে উমাকান্ত একাডেমির এই ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা আরও একবার বলি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেন একটি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে, সুন্দরভাবে পরিচালনা করতে, পঠন পাঠন থেকে শুরু করে সার্বিক শিক্ষার বিকাশকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন। এবং সেই প্রতিষ্ঠানে এমন রক্তাক্তের ঘটনা ঘটবে এবং সেখানে ধারালো অস্ত্র নিয়ে যাওয়া, সেই অস্ত্রের কথা পড়ুয়ারা বলছেন, শিক্ষক শিক্ষিকারা তাকে অন্যভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করছেন, সেটা যেমন কাঙ্ক্ষিত নয়, ঠিক তেমনি এই ঘটনাটাও কাঙ্ক্ষিত নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বল। মিতা ভালো আছেন তো? লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ, বলছিলাম যে যে ঘটনাটা ঘটলো আজকে উমাকান্ত একাডেমি স্কুলে, দেখলাম অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা কোনো মতেই কাম্য নয় যেটা মনে করি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমাজে, যেখানে শিক্ষকরা যেমন মানুষ করার কারিগর, ঠিক তেমনি ভাবে ছাত্রছাত্রীরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে একটা সময় যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করতাম, তখন শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের যে মনোভাব ছিল কিন্তু আমাদের যে শ্রদ্ধা ভক্তি যেটা ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু সমাজ থেকে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে একটা অন্যরকম মনোবৃত্তি কাজ করে, শিক্ষকদের সম্মান প্রদর্শন না করা কিংবা নিজের গায়ের জোরে কোনো কিছু উপস্থাপন করা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য একদিকে যেমন আমাদের সমাজ দায়ী, ঠিক অন্যদিকে কিন্তু আমরা যারা অভিভাবক অভিভাবিকা যারা আমরা রয়েছি, তারাও কিন্তু কোনো অংশে কিন্তু আমরা কিন্তু দায়ী নই, সেটা আমরা বলতে পারবো। তার কারণ হচ্ছে, আমি একটা কথা এখানে আমি বলছি, সবার সম্মুখে বলছি, সেটা হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম কিংবা আপনি যখন পড়াশোনা করেছেন, তখন কিন্তু স্কুলে কিন্তু শাসনটা ছিল। এখন কিন্তু স্কুলে সেই শাসনটা কিন্তু আগের মতো নেই। যদি এই শাসনটা যদি আগের মতো থাকতো, তাহলে হয়তোবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি কিন্তু স্কুলে কিংবা সমাজের বুকে কিন্তু ঘটতো না। তো একটা জিনিস কিন্তু পরিষ্কার আমরা যেটা দেখতে পাচ্ছি, যে অভিভাবকদের অতি আদরের ফলশ্রুতিতেই হোক কিংবা শিক্ষকদের শাসন করার অধিকার কেড়ে নেওয়ার ফলশ্রুতিই হোক, সমস্ত ঘটনাগুলির মূল কেন্দ্রবিন্দু কিন্তু সেই একটাই,
তো এর আগেও একবার দেখেছিলাম যে কিছু বহিরাগত এই স্কুলে প্রবেশ করে একটা ঘটনা সংঘটিত করেছিল, বিভিন্ন ভাবে হয়তো পরবর্তীতে কি হয়েছে আমরা কেউ জানি না। কিন্তু আজকে আবার এরকম একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, তো এর জন্য সঠিক উপযুক্ত তদন্ত করা দরকার। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু এখন নির্বাচনের কাজ চলছে, বিভিন্ন ভাবে নির্বাচনের কাজে শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত রয়েছেন, এবং এখানে আমি বলবো যে পার্টিকুলার প্রত্যেকটা স্টুডেন্টকে, যে বলবো যে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করেছে, যে পার্টিকুলার প্রত্যেকটা স্টুডেন্টকে একে একে করে চেক করা কিংবা দেখা, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা সম্ভব নয়। এবং যদি এরকম করতে হয় তাহলে আমাদের হয়তো পুরো স্কুল আমাদের সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, কিংবা ক্লাসরুমগুলি আমাদের সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যদি আমি ছেলে মেয়েদের রাখি তাহলেও সেটাও সম্ভব হয় না। অর্থাৎ এই যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য হয়তো বা আজকে এইসব ঘটনা ঘটলো, স্কুলের মধ্যে পুলিশ আসলো, আমি চাইবো যে এই সমস্ত ছাত্রছাত্রী যারা এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করেছে তাদেরকে স্পেশালি তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা স্কুলে এখন বিভিন্ন ধরনের কাউন্সিলিং টিম গঠন করা হয়, তাদের মানসিক বিকাশের জন্য, তাদের প্রাথমিক বিকাশের জন্য, তাদের এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করি যারা এই ঘটনাটি আজ দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, শিক্ষক শিক্ষিকা সহ সকলের বক্তব্য শুনেছেন। আমরা আরও একবার বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই শিক্ষা দপ্তরের আধিকারিকদের পদস্থদের পরিদর্শন থাকে, তারা আসেন, স্কুলগুলো দেখেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের 4 বছরকে কেন্দ্র করে সেখানে বর্ষপূর্তিতে আয়োজন চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে আপনার স্ক্রিনে যা দেখলাম উমান্ত স্কুলের ঘটনা, সেটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাটা কাম্য নয়। এই ঘটনা হওয়ার পেছনে আমরা মনে করি আমরা যারা অভিভাবক আছি, এই অভিভাবকতার দায় আমরা এড়াইতে পারি না। কারণ আমরা যখন ছাত্রছাত্রীরা, যখন আমার ছেলেমেয়েরা স্কুলে যায় এবং স্কুল থেকে আসে, আমরা তারা পড়াইতে পাঠাই, আমরা এই কথাটা জানতেই তোমাদের স্কুলে পাঠাইছি তোমাদের পড়ার জন্য, তোমাদের ঝগড়ার জন্য না, কারোর সাথে দলবাজি করার জন্য না। সেইটা আমাদের অভিভাবক যারা, তারা বেশিরভাগ দায়িত্ব নিতে হবে। কারণ যেহেতু স্কুলের শিক্ষকের থেকে শাসন ক্ষমতাটা নিচ্ছে, এই জায়গাটা যদি আমরা অভিভাবকরা যদি ইয়া না করি তাহলে আসলে শুধু শিক্ষকরা দায়ী করিয়া কিন্তু আমরা পারতাম না। আর যে কোনো ঘটনায় ঘটে আমরা দেখি তদন্ত চলে, কিন্তু তদন্ত রিপোর্ট কি আছে এই কথাটা কিন্তু আমরা কোনো মিডিয়ার মাধ্যমে আমরা আজও শুনতে পারি না যে তদন্ত রিপোর্ট এই আছে। আর যারা নিয়ে বহিরাগত ঢুকছে স্কুলে, যেটা ঢোকাটা ঠিক হয় না, এবং আমরা মনে করি তদন্ত করে এই বহিরাগত নয়, শাস্তি দেওয়ার দরকার আছে। বহিরাগতরা সেই স্কুল কেন থাকে? তোমার ছাত্ররা যে কোনো ঘটনা ঘটে সেটা ছাত্র অভিজ্ঞভাবে মীমাংসা করার চেষ্টা করবো, কিন্তু বহিরাগত যখন যায় তখন স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি, স্কুলের নিয়ম শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। আর এই জায়গাটা যাতে সুস্থ তদন্ত করে, এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার করে বহিরাগত জন্য। আর ছাত্রছাত্রীদের জন্য এই কথাটা আমরা আবেদন রাখবো, তোমরা পড়াশোনা করতে যাও, সেখানে গুন্ডামি মস্তানি করতে যাও না, মা বাবা তোমরা পাড়ায় স্কুলে, কেমন? যার ফলে এই কাজের থেকে যাতে বিরত থাকে এবং শিক্ষকরাও যাতে তারা এই কাউন্সিলিংটা করে, আমার মনে হয় তৈলে যদি পরিবেশটা স্কুলে ঠিক হয়ে যায়। কারণ মন্ত্রী মিনিস্টাররা গিয়ে বসে থাকতে পারবে না, আর ছাত্রর সাথে মাস্টাররাও সবসময় বসে থাকতে পারবে না, তারা খেলাধুলা করবে, স্কুলে ঝগড়া হবে। এগুলারে অন্তত বাড়ির গার্জিয়ানরা একটু সচেতন হইতে এতটুকু কথা। আমরা আরও একবার বলি, যারা আছেন আমাদের সঙ্গে, যারা আছেন শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, তারা প্রত্যেকে সেটাকে স্বীকার করেন, আমরাও স্বীকার করি। অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন স্কুলগুলোর প্রত্যেক পড়ুয়াদের আগলে রাখার চেষ্টা করেন, তারপরও এই বয়সীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদেরও ভীষণ রকম সমস্যা হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। তো যে কথাটা বলছিলাম, কিছুক্ষণ আগে আমার ফোন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, সেপারেটলি কাউন্সিলিং করা। আর বহিরাগত যে বিষয়টা দেখলাম যে বহিরাগত কিছু লোকও স্কুলে ঢুকে নাকি এই ধরনের ইনসিডেন্ট সংঘটিত করেছিল। তো আমার মতে ছাত্রছাত্রীদের আমি সেপারেটলি নিয়ে, যেহেতু হয়তো বা কত বছর হবে, 15, 16, 17 বছর হবে এই সমস্ত ছেলে মেয়েদের বয়স, তো এদের বিরুদ্ধে যদি কঠিন কোনো পদক্ষেপ যদি নেওয়াও হয় তাহলে কিন্তু এটা কিন্তু সমাজে বা সোসাইটিতে বা ছাত্রদের জীবনেও কিন্তু সেটা একটা বিরাট প্রভাব ফেলতে পারে। তো এই অবস্থা
মুহূর্তে আমার মনে হয় যেটা করা উচিত যে স্কুলে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, সেই ছাত্রছাত্রী অভিভাবকদের ডেকে সেপারেটলি তাদের কাউন্সিলিং করা হোক, কাউন্সিলিং করে তাদের এই দিকটা প্রচেষ্টা করা হোক। কারণ একটা শিশুকে যদি আমি সঠিকভাবে কাউন্সিলিং করি তাহলে সে কিন্তু কুপথ থেকে সে কিন্তু সঠিক পথে আসবেই, এটা 100%। কারণ সেও মানুষ, এবং বহিরাগত যদি কেউ থেকে থাকে এই ঘটনায়, যারা বাইরে থেকে এসছে তাদের বিরুদ্ধে কিন্তু যদি কঠোর কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। ছাত্রছাত্রীদের, আমি আবারও বলছি, ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়ে ছাত্রছাত্রীদের সেপারেটলি নিয়ে আসা উচিত এবং তাদেরকে নিয়ে এসে তাদেরকে স্কুলে কাউন্সিলিং করতে হবে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বে। যদি এরকম যদি প্রয়োজন হয় তাহলে স্কুলে অনুষ্ঠান করা যায়, বিভিন্ন অনুষ্ঠান করে বিভিন্ন, আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট ভালো রয়েছে আগরতলা শহরে, তাদেরকে এনে, মনোবিদ যারা রয়েছে তাদেরকে এনে কিন্তু নিয়মিত যদি স্কুলে এই ধরনের কাউন্সিলিং প্রোগ্রাম করা হয় তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা এই সমস্ত যে দিকগুলি রয়েছে সেই দিকগুলি থেকে কিন্তু তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে আমার মনে হয় আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আমি আগরতলাতে বলছি। দেখুন, প্রথমত কথা হলো আমাদের কিন্তু এখন অবক্ষয়ের যুগ চলছে। আগে যখন দেখতাম যে স্কুলগুলিতে ছাত্ররা ঢুকে যেত, তারপরে স্কুলটা বন্ধ করে দেওয়া হতো, তারপর তারা ভিতরে থাকতো, আবার ছুটির সময় খুলে দেওয়া হতো। সেটা আমি তুলসীপুটি স্কুলে দেখেছি, আমার মেয়ে পড়েছে, সেখানে আমি এই নিয়মটা দেখেছি। আর এখন হচ্ছে সবচেয়ে বড় কথা হলো শিক্ষক স্বল্পতা। শিক্ষক স্বল্পতার কারণেও শিক্ষকরা অনেক সময় কিন্তু নজর দিতে পারছেন না ছাত্রদের। যেখানে ছাত্র সেখানে একটু গোলমাল হবে, ছাত্রীদের কাছে আবার একটু অনেক কম, কারণ শুধু ছাত্রীরাই থাকেন, তো সেখানে গোলমালের সংখ্যাটা কম থাকে। আরেকটা জিনিস আমার মনে হয় যে প্রতি মাসে ছাত্র এবং অভিভাবকদের নিয়ে, যেহেতু একটা এখন অবক্ষয়ের যুগ চলছে, সেই জায়গায় ছাত্র এবং অভিভাবক, শিক্ষক সবার প্রতি মাসে যদি মিটিং করেন, তাহলে মিটিং এর যদি আয়োজন করে, তাহলে আমার মনে হয় কিছুটা সমাধান হবে। কারণ একদিকে দেখুন, যখন উপরে ক্লাসে উঠে গার্জিয়ানদের তো দূর দিয়ে লাভ নেই, তারা সবকিছু খবর জানেন না, শেয়ারও করেন না ছেলে মেয়েরা। তো সেই জায়গা দাঁড়িয়ে নেশার একটা উপদ্রব চলছে, তো এখন উচ্ছৃঙ্খলতার দিকেই চরম মাথা ধারণ করছে। আমার মনে হয় শিক্ষা দপ্তর বা শিক্ষা স্কুল দপ্তর, স্কুলের কর্তৃপক্ষ, তারা যদি এই আয়োজনটা করেন, আমার মনে হয় কিছুটা হলেও সামাল দিতে পারবেন। কারণ আমি আপনাদের চ্যানেলে বহিরাজ্যে বাইরের পুরামান কেন স্কুলে ঢুকবে, কেন গিয়ে মারপিট করবে, কেন তাদেরকে ডেকে আনবে, এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি আগে শিশুদেরও দেখেছি, ঘন ঘন দেখেছি এটা। তারপরে এখন মানে লোক রেখে দিয়েছে তারা দেখাশোনা করার জন্য। সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে অভিভাবকদের দিয়ে যদি প্রতি মাসে একটা মিটিং করানো হয় এবং তাদেরকে যদি মানে বোঝানো হয় এবং স্কুল থেকে করার নির্দেশ দেওয়া হয়, যদি এরকম কিছু করে তাহলে কিন্তু আমি স্কুল থেকে বের করে দেবো। এই যে শর্তগুলি যদি রেখে দেওয়া হয়, তাহলে অনেক সময় ছাত্র সজাগ থাকবে যে না, আমি খারাপ কাজ করলে আমাকে বের করে দিবে। এই জায়গাটা কাউন্সিলিং এর আমার মনে হয় দরকার আছে। অবশ্যই আমরা একবার ঘটনার পর শিক্ষকরা কি বলছেন, শিক্ষিকা কি বলছেন, ঘটনার সঙ্গে যারা যুক্ত হয়ে পড়েছেন, অভিভাবক, পুলিশ, তাদের কি বক্তব্য, তার অংশবিশেষ একটু শুনি। অবশ্যই আপনাদের বক্তব্য আমরা শুনবো, তবে তার আগে কিছু কথা শুনি। আমার ছেলে ফোন করছে একজনে, ওই ছেলে আইছে, ছেলের রিভালে ঠিক আছে না, বাইরে বলার অনেক আইছে, যে যারা দেখা চলে যারা বাইরে বলার আছে, ওদের গিয়ে বিয়ান থেকে একটু চিকিৎসা করে সেটা আনছি পরীক্ষা দিতেছে। স্যারেরা এলাম, স্যারকে দেখছে এই জায়গায় কি করছে, আত্মীয় করছে, মাথা দাঁড়িয়ে মারছে। কেড়ে মারছে কি কিছু কইতে পারে? কিটা কমন তেলে খাইতে লাগছে, আর রড চুরি টুরি করতে গায়ে এগুলো অনেক আছে। স্কুলের মধ্যে কি কি নিয়ে আসলো? চুরি নিয়ে এসে, রড নিয়ে এসে।
আপনি কি দেখেছেন? না আমি তো ঢুকেছে স্কুলগুলো আমি ঢুকেছে, আমরা তো আর স্কুল আইছি। যারা আছে তারা মানে স্কুলেরই না বাইরের? কিছু পাবাই বলে কাটা একটা রামনগর না বই পয়সা কুচুরা আবার ফোন করে কইছে 6 নম্বর আইতো হ্যাঁ কেটা দেয় না, আমরা ওই সারের কাছে কইছি আইনে বলতে যাক, আমরা তো আর গিয়ে এটা ধরলেও আর দুইটা আনতে। বর্তমানে আপনার ছেলে কিরকম আছে? এখন তো পরীক্ষা দিতেছে, মানে অসুস্থ, পরীক্ষা তো দিতেছি না, সাহায্য তো কইছে পরীক্ষা দেখ। কোন ক্লাসে পড়ে ওরা? 9-এ পড়ে আমার ছেলে। আর যাদের সঙ্গে ঝগড়া হয়েছে? 10 বলে। আপনার ছেলের নাম? রাজদীপ দাস। আপনার? হ্যাঁ আপনার? টিটন দাস। আসলেন, ঘটনাটা কি? ঘন্টাখানেক আগে একটা খবর পাই স্কুলের সামনে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে আসি, আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু কি দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন, যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে। এমনি ঝগড়া আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলুন। লাইনে আছে? আপনার টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ কথা বলুন। বলছিলাম যেটা যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলেই একটা করে এসএনসি কমিটি রয়েছে। তো এসএনসি কমিটিরও কিছু দায়িত্ব থাকে, কারণ এসএনসি কমিটি এবং গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকা মিলে যদি স্কুলের জন্য একটা সঠিক নিয়ম শৃঙ্খলা তৈরি করে দেয়, তাহলে মনে হয় না ভবিষ্যতে আমার এই ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলি কোনো স্কুলে ঘটবে। তার কারণ হচ্ছে যে স্কুলের ডিসিপ্লিনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন গুরু দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে এসএনসি কমিটিরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। এসএনসি কমিটি যদি বিভিন্ন কাজে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কিন্তু সাহস কিন্তু কোনো ছাত্রছাত্রীরাই পাবে না। আজকে একটা ঘটনা ঘটলো, সেটাকে ধামাচাপা দিয়ে দিলাম, গত পরশুদিন আরেকটা ঘটনা ঘটলো, সেটাকেও ধামাচাপা দিয়ে দিলাম। এভাবে যদি কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক ধারণ করবে ত্রিপুরা রাজ্যের যুব সমাজ, ছাত্রছাত্রী এবং শিক্ষা ব্যবস্থাকে। তাহলে প্রথম দিক থেকে আমাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে সচেতন করা যাবে। আজকাল একটা জিনিস দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে হাতে খারু ব্যবহার করে, নতুন একটা ট্রেডিশন এসছে। তারপরে চুল একটা ব্যাপার ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়, বিভিন্ন ধরনের ডিজাইনেবল চুল তারা কেটে তারা স্কুলে আসে। যে একটা ছাত্র সুলভ ছাত্রছাত্রীর একটা মনোবৃত্তি, তার মধ্যে একটা ছাত্রছাত্রী সুলভ মনোবৃত্তি তার মধ্যে একটা থাকবে। আমি বুঝি না বা ভাবতে পারি না যে বাড়ি ঘরে যে গার্জিয়ান যারা রয়েছেন তারা এগুলি অ্যালাউ করেন কিভাবে। যে বয়সে ছেলে মেয়েটা পড়াশোনা করার কথা, 6 to 12 পর্যন্ত সে সময় কিন্তু পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখার কথা। কারণ বর্তমান সময়ে কম্পিটিশনের যুগে স্টাইল করার এত সময় পায়, মানে ওরা কোথায় পায়? আমি এই জিনিসটাই মানে আমরা একটা জিনিস এটাই মানে বুঝতে পারি না আর কি। প্রত্যেকটা বিষয় নিয়ে যেমন শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবক অভিভাবিকাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। পাশাপাশি মোবাইলের একটা ব্যাপার রয়েছে। অধিকাংশ স্কুলে দেখা যায় যে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে যাচ্ছে, কেউ ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, কেউ জুতার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে বিভিন্ন জায়গায় স্কুলে এগুলিকে লুকিয়ে রাখছে, ব্যবহার করছে। তো এই সমস্ত বিষয়গুলি পার্টিকুলার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে তাকে দেখা বা চেক করা সেটা সম্ভব নয়। তো আমার ছেলে বা মেয়েটা কি করলো বা আমার ছেলে বা মেয়েটা কি করছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক এবং অভিভাবিকাদের কিন্তু রয়েছে। এবং সবশেষে যে কথাটাই বলবো সেটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলেন, যে উনি যেটা বললেন যে আমাদের এই সমাজ কিন্তু অবক্ষয়ের দিকে যাচ্ছে। সত্যি আঙ্কেল, আমি আপনার সাথে সহমত পোষণ করলাম যে আমরা যদি এখনই যদি এই জিনিসটার যদি হ্রাস যদি আমরা টানতে না পারি, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, যার ফল কিন্তু আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে। আমাকে যেমন ভোগ করতে হবে, আপনাকে যেমন ভোগ করতে হবে, সমাজের অন্য আরো 5 জনকেও কিন্তু এর ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। এবং আমরা প্রত্যেক দিন কয়েকটি বিষয় যেমন নির্ধারণ করি, বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনার প্রত্যেকের প্রতিক্রিয়া গ্রহণ করি।
আমরা শুধু একটি বিষয় সেখানে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ভাবনাকে চাপিয়ে দিন। আপনাদের প্রত্যেকের কথাগুলো এই অনুষ্ঠানকে আরও বেশি সুন্দর করে, আরও বেশি সমৃদ্ধ করে, এবং প্রত্যেকে সেটা বিশ্বাস করবেন। এই সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ থেকে কয়েক বছর আগের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অনেক অনেক পার্থক্য আছে, এবং কোনো একটি মহল বরাবরই অতীত ব্যাখ্যায় রাজ্যের কলেজগুলোর শিক্ষার পরিবেশ নিয়ে সমালোচনা করেন, কিংবা বলা যেতে পারে অতীতের সেই সময়ের ঘটনাগুলোকে তারা তুলে ধরেন। আমরা বলি যে সেই সময় ভালো কিছু ছিল, সেই ভালোগুলো আলোচনা করা দরকার, কিন্তু যেসব ঘটনাগুলোকে তুলে ধরা হয় তখন বলা হয় যে এসব ঘটনাগুলোর পরিবর্তন হয়েছে। আমরা একটা সময় কলেজগুলোতে যারা নবাগতরা আসতেন, কলেজগুলোতে ভর্তি হতেন, অনেক অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়তেন। অনেকে প্রথম দিন কলেজে যাওয়ার পর তারপর আর কলেজে যেতেন না, এমন ঘটনা রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি ডাক্তার বলছি। দেখুন, বলার তো ভাষা নেই, আর বলে লাভও নেই। আমি দুষ্টা কাকে দেবো এটাই অনেকক্ষণ ধরে ভাবছি। আপনারা প্রোগ্রাম দেখান, আমরা দেখি, আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না হয় মনে মনে এটাই প্রার্থনা করি জনসাধারণের কাছে। কারণ রাজনীতিবিদদের কাছে প্রার্থনা করে কোনো লাভ নেই, যেই ভালোই হোক না কেন। আমি একটা নির্দিষ্ট পার্টিকুলারলি দলকে বলছি না। আর ভাবছি কি বলবো আপনাদের প্রোগ্রামের মাঝখানে বা প্রোগ্রামে, এটাই ভেবে পাচ্ছি না। আমরা কি আগামী দিনে আমরা কতটুক মানে নিচের স্তরের দিকে নামছি। দেখুন, ছোট ছোট বাচ্চারা ক্লাস 9-এ পড়ে। আমরা যখন ক্লাস 9-এ বা 10-এ পড়তাম, আমরা বড়দের সামনে বসতে পারতাম না দাদা, যদি বিশ্বাস করেন বিষয়টা। আমি যখন ক্লাস 11 উঠেছি তখনও আমি আমাদের গ্রামের বড়দের থেকে আমি অনেক টান গলা খেয়েছি, আমার এখনো খেয়াল আছে বিষয়টা। এখন ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে এইসব বাচ্চারা যদি ছুরি, রড এইসব কিছু নিয়ে যান, তো এখানে কি বলার আছে? আমরা যারা আছি বয়োজ্যেষ্ঠ লোকেরা, আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ লোকেরা আছেন, তারা বলবেনটা কি? বলার তো কোনো ভাষা নেই। তবে একটাই ভাষা আছে, আমি এই ছাত্রটার বাবাকে বলবো, আগামী দিনে যাতে এই ধরনের কোনো অঘটন না ঘটে, এইটা ওনাদের কাছে ব্যক্তিগতভাবে যদি ওনারা প্রোগ্রাম দেখে থাকেন, অতি সত্য ইমিডিয়েটলি আপনারা এই বাচ্চাটাকে অন্য স্কুলে ট্রান্সফার করে নিন। কারণ এই যে সমস্ত অপদার্থ গার্জিয়ানের ছেলেরা এইসব করছেন, আমি বাচ্চাদেরকে বলছি না, কারণ বাড়িতে এইসব দেখছে বলেই বাচ্চারা শিখছে। কারণ গার্জিয়ানরা এইসব করছে, মাতাব্বর বা নেতাগিরি বা অসভ্যগিরি ওই গার্জিয়ানরা এসব করছে বলেই ওনাদের বাচ্চারা এসব দেখছে। ছুরি, লাঠি এইগুলো হাতে নিতে পারছে কেন? কারণ ওই গার্জিয়ানের কারণেই। তো আমি ওই যেই ছেলেটা ক্লাস 9-এ পড়ে শুনলাম, টিটন দাস নাকি ওনার ছেলে, তো ওই গার্জিয়ানকে বলবো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে যদি উনি শুনে থাকেন বা দেখে থাকেন, বা যদি ওনার বাড়ির পাশে কেউ দেখেও থাকেন, ওনাকে একটু সতর্ক করে দিন যে আপনার বাচ্চাটাকে অন্য কোথাও নিয়ে যান। আইদার স্কুল কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন দেন, মিনিস্টারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিন, শিক্ষামন্ত্রীর কাছে, অথবা থানার কাছে, এসডিও, ডিএম, সবাইকে একদম স্তর বাই স্তর। একটা দুটো অ্যাপ্লিকেশন দিলে হবে না, কারণ বাচ্চাটার প্রাণ বাঁচাতে হবে। সবাইকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখুন, রিসিভ কপি রাখুন, এবং যাতে এইগুলো আগামী দিনে এই স্কুল না, কারণ এই স্কুল থেকে দেখছে, বাচ্চারা দেখছে, ক্যাচ করছে, শিখছে, এইগুলো প্রত্যেক স্কুলেই এইভাবে বিষক্রিয়া ছড়িয়ে যাবে। আপনি ভাবতে পারেন সারা ইন্ডিয়ার মধ্যে এখন আমাদের ত্রিপুরা রাজ্যে সবচাইতে এইডস এর সংখ্যা বেশি স্কুল স্টুডেন্টের মধ্যে। আপনি ভাবতে পারছেন দাদা আমরা কোথায় যাচ্ছি, বা কালকের বাচ্চারা কোথায় যাচ্ছে? এইগুলির জন্য কারা দায়ী? আমাদের সমাজ, আমাদের মন্ত্রী মিনিস্টারগণ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রশাসন, ওনারা সবাই দায়ী। আমি একজনকে বলছি না, যদি মিনিস্টারকে বলি এটা খারাপ, প্রশাসনকে বলি খারাপ, সবাই এখানে। আমি একটু সময় নিচ্ছি, আপনার প্রার্থনা করছি, আপনি শুনুন দাদা, এবং আপনাদের মাঝে সবাই একটু শুনে বিষয়টা। কারণ এই অপদার্থ গার্জিয়ানরা যদি এই বাচ্চাদেরকে ঠিক না করেন,
তাহলে আগামী দিনের প্রত্যেকটি স্কুলে এই ধরনের এক ধরনের ভাইরাস ছড়ে যাবেন। করোনা কি স্পিডে ছড়েছিল তার থেকে আরো বেশি স্পিডে ছড়বে, কারণ আপনাদেরও ছেলে মেয়ে আছে, সবারই ছেলে মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, ওনারা ওই বাচ্চাগুলো যাবে কোথায়? তাহলে এই যে একমাত্র গার্জিয়ানের কারণে দেখবেন অনেক বাড়িতে সিগারেট খাচ্ছে গার্জিয়ান, বাচ্চাকে বলছে বাবা নেশটা নিয়ে আয় বা সিগারেটটা নিয়ে আয়, তো বাচ্চাগুলো শিখবে কি শিখবে? এটা মদ খেয়ে বাড়ি ঘরে যাচ্ছেন হেলে দিলে তো বাচ্চারা শিখবে কি করে? বাচ্চারা শিখার তো কোনো জায়গা নেই। তো আমি এতটুকু প্রার্থনা করবো ওই অপদার্থ গার্জিয়ানদের কাছে, আপনারা এসব করবেন না, আপনাদের বাচ্চাদেরকে নষ্ট করবেন না। গুন্ডামি, হারবাদি, বদমাশি কোনো জায়গা নেই। দেখবেন একদিন আপনার বাচ্চা অন্য বাচ্চাকে মারছে, ওর গার্জিয়ান দেখবেন আপনার বাচ্চাকে একদম চিরতরে উড়িয়ে দিয়েছে। তো এগুলো খারাপ। কিন্তু প্রার্থনা করবো আপনাদের মাঝে যে এই গার্জিয়ানদেরকে যদি আপনারা ঠিক হন, না হলে পরিবেশ আরো নষ্টের দিকে যাচ্ছে। আর ভাষা নেই বলার জন্য আমি খুব খুব চিন্তিত এবং খুব ভিতর থেকে কষ্ট পাচ্ছি। এই পরিবেশটা কি হচ্ছে? আমরা তো এই পরিবেশ চাইনি ত্রিপুরা রাজ্যে। এইডসের সংখ্যা আজকে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। আপনারা একটা প্রোগ্রামও করেছেন, কি বলে আপনাদেরকে ধন্যবাদ দেবো দাদা। আমার ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রোগ্রাম এটা তো আমাদের জানান না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো, হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে। হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো ঘটনাটা যা বুঝলাম, ম্যাডাম যা বলছেন শুনলাম, বাইরের ছেলেরাও জড়িত আছে। তবে দুঃখজনক ঘটনা, যেটাই ঘটেছে দুঃখজনক। এরকম ঘটনা না ঘটাই ঠিক। আমার মনে হয় গার্জিয়ানরা যদি পদক্ষেপ নেয় তাইলে মঙ্গল হবে। আমি বলছি যে এটা আর যাতে না বাড়ে, এই সিদ্ধান্তে শিক্ষা দপ্তর, গার্জিয়ান এবং শিক্ষক বা স্কুল কমিটি সকলে মিলে যেভাবে সুন্দর হয় এইটাই চিন্তা করা উচিত আমি মনে করি। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বড় ক্লাসে, তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মকপলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন। পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল। কেন? ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি মিশন ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছে? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি। বললাম কিছু দেখিনি। না 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 না, এগুলো কিচ্ছুই দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না। আপনি দেখুন ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে ও।
ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। আচ্ছা, এরকম একটা স্কুলে, বনেদি স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি বলুন, আপনি বলুন বিষয়টা কি রকম মেসেজ যাচ্ছে? না, মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে ছেলেদের স্কুল, তারা বাইরের ঘটনা স্কুলে নিয়ে আসে। আমরা পরবর্তীতে আমাদের এসএমসি না শুধু, আমরা বাইরের লোককে অনেকবার মিটিং করে, আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও লেখা আছে, ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন, মিটিং ডেকে এসএমসি কমিটি ডেকে চেষ্টা করছেন। এখন ছেলেরা যদি যারা, এই যে 2-3টে ছেলে এসছে, ওরা নাকি দুটোর পরে এসছে, ওরা কিন্তু স্কুলে আসেনি, ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না, ওদের অ্যাটেন্ডেন্স ওরা এসছে কিন্তু স্কুল ড্রেসে দুটোর পরে। ম্যাডাম, শহরের আরো কিছু স্কুল আছে, সেখানে তো এরকম ঘটনা ঘটছে না, কিন্তু উমাকান্ততে কেন ঘটছে ইদানিং কালে? শহরে শিশু বিহার আছে, পাশাপাশি উমাকান্ত ইংলিশ মিডিয়াম আছে। এটা বিতর্কিত প্রশ্ন, সবখানেই হয়, হয়তো এরকম বের হয় না। আমি স্কুলের টিসিএস স্বপ্না দাস। আজকে কতজন ঘটনাটা বিস্তারিত বলে? অ্যাকচুয়ালি আমি আজকে ইলেকশন ডিউটিতে ছিলাম। আমরা প্রায় জেন্টস টিচার যারা ছিল ম্যাক্সিমাম টিচারই ইলেকশন ডিউটি, পঞ্চায়েতের আজকে ইলেকশনের মকপল ছিল, আমরা বামটিয়াতে বিডি অফিসে ছিলাম। তো এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যারা ছিল তারা ফিমেল স্টাফ ছিল, দিদিমণিদের ছিল। আজকে আমাদের শিক্ষা সপ্তাহের 3rd ডে ছিল। তো 3rd ডে অনুপাতে আমরা সমস্ত কিছু প্ল্যান করে দিয়ে আমরা আমাদের সিনিয়র মোস্ট একজন দিদিমণিদের চার্জ দেওয়ার পরে আমরা ইলেকশনে 10টার সময় মক খোলা, আমাদের আমরা 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলে স্কুল আবার ধরতে পারতাম না। তো তার কারণে আমরা গতকালই আমরা চার্জ দিয়ে আমরা গেছি এবং সমস্ত কিছু এই গতকালই আমরা যোগাযোগ করছি, যোগাযোগ কইরা যা কিছু বোঝানো ছিল সেটা আমরা বুঝাই দিয়েছি। ঠিক আছে, মানে স্কুল সংক্রান্ত যে দায়িত্ব। তো এর মধ্যে আমাদের আজকে স্পোর্টস ডে ছিল থার্সডেতে। তা আমরা নর্মালি আমাদের ইনিশিয়ালি আমাদের অ্যান্টি ড্রাগের উপরে একটা হিউম্যান চেইন হওয়ার কথা। তা আমি ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে যেটা হয়েছে নি সব কিছু খোঁজ খবর নিতেছে। হ্যাঁ কইল যে আমাদের এই স্কুলের গেটের মাধ্যমে আমাদের দিদিমণিরা সুন্দর করে লাইন করে দাঁড়া করাইছে, তারা দুই দিকে রাস্তা দুই দিকে দাঁড়া করাইছে। আজকে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা সপ্তাহ চলছে এবং পাশাপাশি আজকে স্পোর্টস ডে। এই স্পোর্টস ডে উপলক্ষে আমাদের যারা স্পোর্টস খেলার যে একটা বিষয় আছে, সমস্ত ছেলেরা মাঝামাঝি আমাদের যেমন এখানে আমাদের পিআই স্যাররা আছে, সবাই তারা খেলার সম্বন্ধে যুক্ত ছিল। ঠিক না? শুনতে পাচ্ছেন? আমি আইজিএমে ডাক্তার দেখাইতাম আইসি, আসার পরে আমার স্কুল থেকে কেউ ফোন করছে না, 4 দিদিমণি কেউ ফোন করছে না। স্কুল থেকে ফোন করছে একটা স্যারে, কইতাছে কে, আমি পুলিশ কইতাছি। আমি কি পুলিশ, আপনার হাজব্যান্ড কিছু না, আপনার হাজব্যান্ডের নাম্বার দেন। আমি ঠিক আছে স্যার দিতেছি। আমি কি বলছিলাম যে ঘটনাগুলো ঘটলো সেটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা অকল্পনীয় ঘটনা, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমিও একটা স্কুলে, তো সেটা একটা স্কুলে আমিও আছি, হ্যাঁ, স্কুলে সেটা নাম বলবো না। যাই হোক, তো আমরাও চেষ্টা করি শিক্ষক শিক্ষিকারা সবসময় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর ডিসিপ্লিন বজায় থাকে, সঠিক নিয়মকানুন তারা যাতে সঠিকভাবে মেনে চলে। তো কিছু কিছু দেখা যায় যে এই সমস্ত ঘটনার জন্য কিন্তু অভিভাবিকারাও কিন্তু অনেকাংশে তারা দায়ী থাকেন। তার কারণ হচ্ছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড এই ক্ষেত্রে কিছুটা কাজ করে ছেলে মেয়েদের মধ্যে। তো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো বলছিলাম যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডও কিন্তু এক্ষেত্রে অনেকাংশে কাজ করে। যে আমাদের একটা ঘটনা ইনসিডেন্ট এরকম ঘটেছিল যে একটা স্টুডেন্ট কন্টিনিউয়াসলি ক্লাসের মধ্যে বিভিন্ন ভাষা ব্যবহার করতো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, স্টুডেন্টদের সঙ্গে মারামারি করতো। কন্টিনিউয়াসলি এরকম করার পর আমরা কয়েকজন মিলে এই ছেলেটাকে আমরা অবজার্ভ করলাম। অবজার্ভ করার পর তাকে আমরা কাউন্সিলিং করলাম। পরবর্তীতে বিভিন্ন খবরাখবর নিয়ে দেখলাম যে তাদের বাড়িতেও কন্টিনিউয়াসলি এরকম ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, যার প্রভাব কিন্তু এই শিশু মনে কিন্তু একটা বিরাট এফেক্ট তৈরি করেছিল। তো আমাদেরও এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে বাড়ি ঘরের মধ্যে যাতে একটা সুন্দর সুস্থ পরিবেশ বজায় রাখা যায়, একটা সুন্দর সুস্থ পরিবেশ আমরা আমাদের ছেলে মেয়েদের দিতে পারি, সেই চেষ্টাও কিন্তু আমাদের করতে হবে। তো সব মিলিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব হবে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে ত্রিপুরাতে। কালকে বলছিলাম যে আমরা যারা অভিভাবক, পাড়া যারা গার্জিয়ান, মানে এখন আর কোন জায়গাতে মান সম্মান বাঁচানোর কোনো উপায় নেই। আজকে স্কুলে চলছে, স্কুলেও চলছে এই সার্ভিস। এইগুলোর পেছনে কোনো না কোনো একটা সার্ভিস কাজ করতেছে, মানে সর্বনাশ করার লাগে আর কি। সর্বনাশ এইটাই, কিছুদিন পরে শুনবেন যে স্কুলগুলি প্রাইভেটেশন হয়ে গেছে, প্রাইভেট করে নিব, নিয়ে এই করবো। কারণ এসএলসি যদি ভালো হইতো কমিটি গুলা, তাহলে স্কুলগুলির মধ্যে এই ধরনের দুঃসাহসী কাণ্ড করার কোনো ক্ষমতাই নেই। কারণ আমিও এসএলসি কাজ করে আইছি, একদম ছাত্র ছাত্রী সব ঠিক আছিল, ঠিক হইছে, এখনো ভালো চলছে, আমি যদিও এখনো নাই। তো এসএমসি কমিটির গাফিলতি যদি থাকে, এসএমসির মধ্যে যদি গুণে দূরে থাকে, তাহলে এই পরিস্থিতি স্কুলে হওয়াটাই স্বাভাবিক, এটা কোনো ভুল নাই। তো এরা যদি অবহেলায় করে, এসএমসি কমিটি যদি তার কোনো তার যে সিস্টেমে কাজ করার কথা, সিস্টেমে কাজ না করলে স্কুল এইরকম হইব। আর এটার মধ্যে গুণে ধরছে এসএমসি কমিটি তো পার্টির লোক থাকে, পার্টির ইঙ্গিতে অনেক কিছু ঘটে। তো এটাই হলো মূল কারণ। কারণ এরা যে কর্তব্যগুলো স্কুল বিদ্যাজ্যোতি করছে, সবগুলির উপরে টার্গেট হলো প্রাইভেটেশন করে নেওয়া। আপনি দেখেন প্রাইভেট স্কুলগুলিতে কোনো ঝামেলা নেই, প্রাইভেট স্কুল তো অনেকগুলো আছে, শাখা করে প্রাইভেট স্কুল বাড়তেছে ত্রিপুরা রাজ্যে। এদের মধ্যে কেন নাই, প্রাইভেট স্কুলে যদি সমস্যা না হয়, তাহলে আমরা গভর্নমেন্ট স্কুলগুলিতে আরো ভালো চলার কথা। তাহলে গভর্নমেন্ট স্কুলগুলির মধ্যে এই গুণে ধরছে গেছে, গুণে ধরার কারণ হলো এই আরএসএস মনোবাদী চিন্তাধারা হইলো সবকিছুতে গন্ডগোল লাগাই একটা দুষ্কারণ দেখাইয়া এটারে আস্তে 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 সরকারি প্রাইভেট করে নেওয়া, সরকারি বাতিল করা। এরা এত ব্রেনি, এত সূক্ষ্মভাবে কাজগুলা করে। আমরা আগে দেখেন এই যে সরকারি ডিপার্টমেন্ট গুলির বদনাম করে, কর্মচারী যে কাজ করা বন্ধ, এই করা বন্ধ, ইউনিয়ন বানাই দিচ্ছে, এই করে দিচ্ছে, এই করতে 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 কি হলো, সমস্ত ডিপার্টমেন্ট গুলি এখন প্রাইভেট করে নিচ্ছে। তার হাতে গেছে, এই আরএসএস এর হাতে যাইতেছে, মনোবাদীর হাতে যাইতেছে। আপনি একটা ডিপার্টমেন্ট আপনি চালাতে পারছেন না, তারা নিয়ন্ত্রণ করবো, তাদের কাছে যাইবো, যারা সরকার চালায়। সরকার শাসক হইতে আমরা দেশের মধ্যে, আমরা বিশ্বাসের মধ্যে অবিশ্বাস বিক্রি হয়েছে বাবা। আমরা ভারতবর্ষে বিশ্বাস, আমরা অনেক বিশ্বাস করি আরএসএস মনোবাদীদের, কিন্তু তারা আমাদের বিতর্কত ভাবে তারা আমাদের অবিশ্বাসের কাজ করতেছে। এবং এই ঘটনাগুলো বোধহয় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে কখনই কাঙ্ক্ষিত নয়। আমরা বলি যে ভাই ঘটনাগুলো আর না ঘটুক, সেটাই চাই, কিন্তু তার জন্য শিক্ষক, অভিভাবক এবং সকলকে বোধহয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সমাজের অভিভাবকদেরও, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে চলতে চান, ভালোভাবে চলুক, যারা চান তারাও। অবশ্যই প্রাক্তনী থেকে শুরু করে সকলেরই ভূমিকা রয়েছে। রাজধানীর বুকেই শুধু না, অন্যান্য অনেক স্কুলে অনেক অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেগুলো শিক্ষার বিকাশকে ত্বরান্বিত করে না, বরং কলঙ্কিত করে। সেদিক থেকে মুক্ত হওয়া দরকার, সকলকে সেখানে ভূমিকা নেওয়া দরকার। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।